আজকে ভিডিওটিতে আলোচনা করব বিভিন্ন ভূগাঠনিক মাধ্যম ও তাদের বিভিন্ন প্রক্রিয়াগুলি সম্পর্কে। প্রথমে জানব ভূগাঠনিক মাধ্যম বলতে কি বোঝায়। ভূমিরূপবিদ্যায় ভূগাঠনিক মাধ্যম বলতে সেই সমস্ত প্রাকৃতিক মাধ্যমগুলোকে বোঝানো হয় যারা নিরন্তর ভূপৃষ্ঠের উপর ক্ষয়, বহন ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটায়। অর্থাৎ আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে এই ভূগাঠনিক যে মাধ্যমগুলো, যেগুলো নিরন্তর পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে এই ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে পরিবর্তন ঘটিয়ে চলেছে ভূমিরূপের, সেগুলো সম্পর্কে। আর এই মাধ্যমগুলো কি কি আছে? মাধ্যমগুলোর মধ্যে নদী পড়ে। নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গের মতন যে প্রাকৃতিক শক্তিগুলো যারা ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে, সেইগুলো। এবারেতে চলো এক এক করে আমরা এই যে মাধ্যমগুলো কিভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটিয়ে থাকে, অর্থাৎ সেই যে প্রক্রিয়াগুলোর মাধ্যমে তারা এই পরিবর্তনটা ঘটায়, সেগুলো আমরা এক এক করে জেনে নিই। সবার প্রথমেতে আমরা ক্ষয়, অর্থাৎ ভূমিরূপের মাধ্যমগুলির যে ক্ষয়কারী যে প্রক্রিয়াটা মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তো সেইটা সম্পর্কে জানবো। তো প্রথমে নদীর ক্ষয়কাজ দিয়ে শুরু করব। আমরা জানি যে ভূগাঠনিক মাধ্যমগুলোর মধ্যে নদী একটি অন্যতম মাধ্যম, যার মাধ্যমে অর্থাৎ নদীর যে তিনটে কাজ, ক্ষয়, বহন ও সঞ্চয়, তো এই কাজের মাধ্যমে যে ভূমিরূপের পরিবর্তন হয়, নতুন নতুন ভূমিরূপ তৈরি হয়, তৈরি হওয়া ভূমিরূপের বিবর্তন হয়। তো সেইটা কিভাবে হয় সেটা এবারেতে জানবো। তো নদী কি কি প্রক্রিয়াতে ক্ষয় করে দেখো। তো নদী প্রধানত 5টি প্রক্রিয়াতে ক্ষয় করে। প্রথম হচ্ছে এই অবঘর্ষ, দ্বিতীয় হচ্ছে ঘর্ষণজনিত ক্ষয়, 3 নাম্বার দ্রবণ ক্ষয়, আর 4 নাম্বার জলপ্রবাহজনিত ক্ষয়, আর 5 নাম্বার বুদবুদজনিত ক্ষয়। তো অবঘর্ষ প্রক্রিয়াতে নদীবাহিত বিভিন্ন যে প্রস্তরখণ্ড, নুড়ি ইত্যাদির দ্বারা ঘর্ষণের ফলে নদী খাত ও নদীর পাড় ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। আর ঘর্ষণজনিত ক্ষয়ের মাধ্যমেতে এই নদীর স্রোতের সঙ্গে এগিয়ে চলা বিভিন্ন প্রস্তরখণ্ডগুলি পারস্পরিক নিজেদের মধ্যে ঠোকাঠুকির মাধ্যমে চলতে থাকে। এর ফলে এই ঘর্ষণের কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে আয়তনে ছোট হয়ে প্রথমে গোলাকার নুড়ি ও তারপরে বালুকণায় পরিণত হয়। অর্থাৎ নদীর জলস্রোতের সঙ্গে যে পাথরের টুকরোগুলো বয়ে চলে, সেই পাথরের টুকরোগুলো নিজেদের মধ্যে ঠোকাঠুকি লাগে, নিজেদের মধ্যে ঘষা লাগে। তো সেই ঘষা লাগার মাধ্যমে বা ঠোকাঠুকির মাধ্যমে বড় আয়তনের পাথরগুলো আরও ছোট হয়, ছোট পাথরগুলো আরও গোলাকার নুড়িতে পরিণত হয় এবং সবশেষে অতি ক্ষুদ্র বালুকণায় পরিণত হয়। তারপরে দ্রবণ ক্ষয়ের মাধ্যমেতে দেখো যে নদী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, সেই অঞ্চলে যে অধিক খনিজযুক্ত যে শিলা, যেটা জলে দ্রবীভূত হয়, মানে হতে পারে শিলা মধ্যস্থ যে খনিজ যদি জলে দ্রবীভূত হয়, তো সেই জলে দ্রবীভূত হয়ে ক্ষয় করে, তো যেটাকে দ্রবণ ক্ষয় বলা হয়। আর জলপ্রবাহজনিত যে ক্ষয়টা হয়, অর্থাৎ এই নদীর যে জল প্রবল বেগে যে বয়ে চলে, সেই জলের আঘাতে নদী উপত্যকার কোমল শিলা ক্ষয় পায় বা নদী পাড় ক্ষয় পেতে থাকে, যেটাকে এই জলপ্রবাহজনিত ক্ষয় বলে। আর একটা আছে, সেটা হচ্ছে বুদবুদজনিত ক্ষয়। অর্থাৎ নদীর জলস্রোতেতে যে বুদবুদ সৃষ্টি হয়, সেই বুদবুদের মধ্যেকার বাতাসের চাপে শিলাখণ্ড ভেঙে ক্ষয়প্রাপ্ত হয়। তো নদী এই 5টি প্রধান প্রক্রিয়ার মাধ্যমে এই বহির্জাত মানে প্রক্রিয়ার একটি শক্তি হিসাবে বা এই ভূগাঠনিক মাধ্যম হিসাবেতে এই 5 রকম প্রক্রিয়ায় ক্ষয় করে থাকে। এবারেতে আসবো হিমবাহের ক্ষয়ের প্রক্রিয়াতে। হিমবাহ প্রধানত দুটো প্রক্রিয়াতে ক্ষয় করে, একটা উৎপাটন প্রক্রিয়া আর একটি হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া। উৎপাটন প্রক্রিয়াতে এই হিমবাহর কিভাবে ক্ষয় করে দেখো, যে এই হিমবাহের কিছু অংশ গলে গেলে জলে পরিণত হয়, কারণ হিমবাহর বরফ যখন তাপের ফলে গলে যায়, তো জলে পরিণত হয়। সেই জল এই পর্বত গাত্রের বিভিন্ন ফাটলের মধ্যে প্রবেশ করে। তারপরে যখন ওই জলটা আবার পুনরায় জমে বরফে পরিণত হয়, তখন কি হয়, ওই ফাটলের গায়ে চাপ সৃষ্টি করে। তার ফলে ওই চাপেতে ওই প্রস্তর খণ্ডগুলি আলগা হয়ে পড়ে এবং খুব সহজেই বিচ্ছিন্ন হয়ে হিমবাহের সঙ্গে
মানে মানে হিমবাহের যে চাপ সেই চাপেতে বিচ্ছিন্ন হয়ে পড়ে, আর এই প্রক্রিয়াটাকে বলা হয় উৎপাটন প্রক্রিয়া। আর একটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে দেখো এই উৎপাটিত যে শিলা, অর্থাৎ এই উৎপাটন প্রক্রিয়ায় যে শিলাখণ্ডগুলো তৈরি হয়, যেগুলো হিমবাহের বরফের সঙ্গে বাহিত হয়, সেই উৎপাটিত শিলাখণ্ডগুলি এই হিমবাহ যখন বহন করে নিয়ে চলে, তখন এই হিমবাহের তলদেশে থাকা ওই শিলাখণ্ডগুলি হিমবাহ উপত্যকার তলদেশকে ক্ষয় করে, তলদেশের শিলাকে ক্ষয় করে, আর পাশে থাকা শিলাখণ্ডগুলি উপত্যকার দুপাশের দেওয়ালকে পার্শ্বক্ষয়ের মাধ্যমে ক্ষয় করতে থাকে। তো এই প্রক্রিয়াটাকে বলে অবঘর্ষ প্রক্রিয়া। অর্থাৎ এই হিমবাহের মধ্যে, মানে হিমবাহের বরফের মধ্যে যে শিলাখণ্ডগুলো থাকে, সেই শিলাখণ্ডের ঘর্ষণেতে যখন উপত্যকার তলদেশ পার্শ্বদেশ ক্ষয়প্রাপ্ত হয়, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় অবঘর্ষ প্রক্রিয়া। তো প্রধানত এই দুটো প্রক্রিয়া, উৎপাটন, অবঘর্ষ, এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে হিমবাহ ক্ষয় করে থাকে। এবারেতে বায়ুর ক্ষয়ের প্রক্রিয়াতে আসব। বায়ু প্রধানত তিনটে প্রক্রিয়াতে ক্ষয় করে থাকে: অপসারণ, অবঘর্ষ আর ঘর্ষণ। অপসারণ প্রক্রিয়াতে এই মরু অঞ্চলে প্রবল গতিবেগ সম্পন্ন বায়ু শিথিল ও আলগা বালুকণাকে এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যায়, আর এর ফলে এই অবনত ভূমি বা গর্তের সৃষ্টি হয়, যাকে অপসারণ বলে। অর্থাৎ বায়ু কি করে, মরুভূমিতে প্রবল বেগে বায়ু যখন প্রবাহিত হয়, তখন মরুভূমির বালি এক স্থান থেকে উড়ে চলে যায়। তো সেই যে স্থান থেকে বালি উড়ে যায়, সেইখানেতে একটা বড় অবনত গর্তের সৃষ্টি হয় বা ভূমি তৈরি হয়, যেটা অনেক আশপাশের অঞ্চল থেকে অনেকটা নিচু। তো এই প্রক্রিয়াটাকে বলে অপসারণ প্রক্রিয়া। দ্বিতীয় যে প্রক্রিয়াটা আছে সেটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে এই অপসারণ প্রক্রিয়ায় মিশে যাওয়া, মানে বায়ুতে মিশে যাওয়া যে বালিকণা বা কঠিন কোয়ার্টজ এর কণাগুলি প্রবল বায়ুপ্রবাহের জন্য মরুভূমির কোনো শিলাখণ্ড বা পাথরের গায়ে ধাক্কা খায়, আর ওই কঠিন শিলাখণ্ডগুলির ঘর্ষণে শিলাখণ্ড ক্ষয়প্রাপ্ত হয়, বা শিলাখণ্ডের গায়ে আঁচড় কাটার মতন দাগ বা মৌচাকের মতন অসংখ্য গর্ত তৈরি হয়, যেটাকে অবঘর্ষ প্রক্রিয়া বলা হয়ে থাকে। অর্থাৎ এই মরুভূমির বায়ুতে মিশে থাকা যে বালি, সেই বালিকণা এবং তার সঙ্গে কোয়ার্টজের কণা, এইগুলো কঠিন হয় এবং তার সঙ্গে এগুলো খুব শার্প হয়। এর যে কিনারাগুলো সেগুলো খুব শার্প হয়ে থাকে, আর এগুলোর প্রবাহ পথে যদি কোনো বড় শিলাখণ্ড বা পাথর থাকে, তখন তার গায়েতে ধাক্কা লাগে এবং ওই বায়ুবাহিত ওই শিলা, মানে বালিকণা বা কোয়ার্টজের কণা খুব সহজেই এই শিলাখণ্ড বা পাথরকে ক্ষয় করে দেয়। অনেক সময় তার গায়ে আঁচড় কাটার মতন দাগ হয়, মৌচাকের মতন গর্ত তৈরি হয়। এই যে প্রক্রিয়াটাতে এই জিনিসটা হয়, এটাকেই অবঘর্ষ বলা হয়। আরেকটি রয়েছে, সেটা হলো ঘর্ষণ। তো মানে বায়ুপ্রবাহের দ্বারা বাহিত হওয়ার সময় এই বায়ু মধ্যস্থিত বালিকণা শিলাকণাগুলি পরস্পরের সঙ্গে ঘর্ষণ হয়, মানে পারস্পরিকভাবে একে অপরের সাথে ঘষা লাগে এবং ক্ষয়প্রাপ্ত হয়ে আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে যায়। তো এই প্রক্রিয়াটাকে বলা হয় ঘর্ষণ। তো এই তিনটে প্রধান প্রক্রিয়ার মাধ্যমে এই বায়ু ক্ষয় করে থাকে। এবারেতে আসবো সমুদ্র তরঙ্গের ক্ষয়ের প্রক্রিয়া। সমুদ্র তরঙ্গ কিভাবে ক্ষয় করে থাকে। তো সমুদ্র তরঙ্গ প্রধানত এই অবঘর্ষ প্রক্রিয়া এবং তার সঙ্গে আরও অন্যান্য প্রক্রিয়া আছে, সেটা আমরা আলোচনা করব। তো প্রথমে এই অবঘর্ষ ব্যাপারটা বলি। এই অবঘর্ষ প্রক্রিয়াতে ক্ষয় করে কিভাবে করে না, এই সমুদ্র তরঙ্গের মধ্যে নানা ধরনের শিলাখণ্ড বা নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি থাকে, যেগুলো এই সমুদ্র তরঙ্গ যখন প্রচণ্ড শক্তি নিয়ে এই ভৃগু তটের পাদদেশ সহ তটভূমিতে আছড়ে পড়ে, তখন তরঙ্গের মধ্যে থাকা ওই সমস্ত নুড়ি, কাঁকর, বালি তখন এই সঙ্গে তটভূমির যে ঘর্ষণ হয়, ঘর্ষণের ফলে এই তটভূমি ক্ষয়প্রাপ্ত হয়। তো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় অবঘর্ষ প্রক্রিয়া। অর্থাৎ সমুদ্রের যে জল, এই জলটা যখন তরঙ্গ বা ঢেউয়ের আকারেতে যখন তটভূমির ওপরেতে আছড়ে পড়ে, তখন ওর মধ্যে থাকা যেসব পাথরের টুকরোগুলো, নুড়ি কাঁকর থাকে, সেগুলোর দ্বারা ওই তটভূমি ক্ষয়প্রাপ্ত হওয়ার ঘটনাটাকেই অবঘর্ষ বলা হয়ে থাকে। দ্বিতীয় যে প্রক্রিয়াটা আছে সেটা হচ্ছে ঘর্ষণ। তো ঘর্ষণ প্রক্রিয়াতে কি হয়, এই সমুদ্র তরঙ্গের মধ্যে
থাকা বিভিন্ন আয়তনের যে পাথরের খণ্ড, সেগুলি তটভূমিতে অবঘর্ষ প্রক্রিয়াতে ক্ষয়কাজ চালানোর সময় নিজেরাও পরস্পরের সঙ্গে সংঘর্ষে ক্ষয়প্রাপ্ত হয়, মানে নিজেরা নিজেদের সঙ্গে ঘষা লাগে, মানে পাথরের যে খণ্ডগুলো একে অপরের সঙ্গে ঠোকাঠুকি লাগে এবং ঘষা লাগে। তো তার ফলেতে এই বড় পাথরগুলি ক্রমশ আরও ছোট পাথরেতে পরিণত হয়, ছোটগুলি আরও ছোটতে পরিণত হয় এবং মসৃণ হতে থাকে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় ঘর্ষণ ক্ষয় বা পারস্পরিক সংঘর্ষ ক্ষয়। যখন এই সমুদ্র তরঙ্গের মধ্যে থাকা যে পাথরের খণ্ড, সেই পাথরের খণ্ডগুলো যখন নিজেদের মধ্যে ঠোকাঠুকি লেগে বা ঘষা লেগে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তখন সেই বিষয়টা, মানে সেই প্রক্রিয়াটাকে এই ঘর্ষণ ক্ষয় বলা হয়ে থাকে। এরপরে তো আসবো হচ্ছে দ্রবণ ক্ষয়। তো উপকূল অঞ্চল, সমুদ্রের উপকূল অঞ্চল যদি চুনাপাথর, চক বা ডলোমাইট জাতীয় এই দ্রাব্য শিলাস্তরে তৈরি হয়, তাহলে খুব সহজেই ওই জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় এগুলি দ্রুত বিয়োজিত দ্রবীভূত হয়ে অপসারিত হয়, আর এই প্রক্রিয়াটাকে দ্রবণ ক্ষয় বলা হয়ে থাকে। এরপরেতে সমুদ্রের আর একটা ক্ষয়ের প্রক্রিয়া হলো এই জলপ্রবাহ ক্ষয়, অর্থাৎ সমুদ্রের যে জলরাশি, সেই জলরাশির দ্বারা উপকূলের শিলা স্তরের ক্ষয়প্রাপ্ত হওয়া। এটা দুটো পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে, একটা জলপ্রবাহের গতিশক্তির সাহায্যে, আর একটা এই অভিঘাত বা আঘাতজনিত যে চাপ, সেই চাপের কারণে। তো প্রথমেতে এই জলপ্রবাহের গতিশক্তির সাহায্যে কিভাবে এই ক্ষয়টা হয় না, এই যে সমুদ্র তরঙ্গ, মানে ছুটে আসা যে সমুদ্র তরঙ্গ যে গতিশক্তি থাকে, তা প্রচণ্ড জোরে, মানে প্রায় যেরকম হাতুড়ি, কোনো মানে হাতুড়ি মারলে যেরকম যে মানে হয় যেরকম ব্যাপারটা, ঠিক তেমনই এই যে তরঙ্গের যে গতিশক্তি থাকে, সেটা সেই শক্তির জন্য প্রচণ্ড জোরে এই উপকূলের শিলারাশির ওপরেতে আঘাত করে। যখন এই সমুদ্র তরঙ্গ উপকূলের শিলার ওপরেতে, তটভূমির ওপরেতে আছড়ে পড়ে, তখন সেটা ওই হাতুড়ি পেটার মতন হয়। তো প্রচণ্ড জোরে এই উপকূল, মানে তটভূমির শিলার ওপরেতে আছড়ে পড়ে, এবং তার দ্বারা কি হয়, এই উপকূলের যে শিলা সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে ক্ষয়প্রাপ্ত হয়। আর একটা হয় এই যে, যদি এই যে অভিঘাত বা আঘাতজনিত যে চাপ, এক্ষেত্রে দেখা যায় যে এই যে উপকূলের যে শিলাস্তর, সেই শিলাস্তরে যদি কোনো বড় ছিদ্র বা ফাটল থাকে, তখন কি হয়, এই যে সমুদ্র তরঙ্গের যে জল, সেই জল যখন ওই তটভূমির ওপরেতে আছড়ে পড়ে, তখন ওই ছিদ্র বা ফাটলের মধ্যে ওই জল ঢুকে যায়, এবং সেই ঢুকে যাওয়ার সময় কি হয় না, ওই ফাটল বা ছিদ্রের মধ্যে যে বায়ু থাকে, সেই বায়ু ওই জলের চাপেতে সংকুচিত হয়ে যায়। আবার যখন ওই জলটা বেরিয়ে যায়, তখন কি হয়, ওই মানে বায়ুটা যেটা সংকুচিত হয়ে গেছিল জলের চাপেতে, সেই বায়ুটা আবার প্রসারিত হয়ে যায়। আর এইভাবে ক্রমাগত এই সমুদ্র তরঙ্গ যে আসে আবার ফিরে যায়। তো এইভাবে যখন এই ফাটলের মধ্যে যে বায়ু একবার সংকুচিত হচ্ছে, একবার প্রসারিত হচ্ছে, এই সংকোচন প্রসারণের জন্য দেখা যায় যে এই উপকূল অঞ্চলের যে শিলাস্তর, এই ছিদ্র বা ফাটলযুক্ত শিলাস্তর আস্তে আস্তে ভেঙে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তো এই যে প্রক্রিয়াটা, এটাকে এই অভিঘাত বা আঘাতজনিত যে চাপটা তৈরি হয়, তরঙ্গগুলো যখন তটভূমির ওপরেতে আছড়ে পড়ে, তার ফলেতে এই ক্ষয়টা হয়ে থাকে। আর একটা প্রক্রিয়া আছে, সেটার নাম হচ্ছে ক্ল্যাপোটিস। তো এই যে বিশেষ যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাতে সমুদ্র বক্ষের নিচেরকার যে শিলাস্তর, সেই শিলাস্তর এর ক্ষয়টা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এই উপকূলের যদি গভীর মানে যদি হয়, তখন কি হয়, তখন এই সমুদ্র তরঙ্গ ভেঙে না গিয়ে উপকূলের দিকে এগিয়ে যায়, মানে সমুদ্র তরঙ্গের যে চূড়াটা থাকে, সেই চূড়াটা তখন ভাঙে না ভেঙেই উপকূলের দিকে এগিয়ে যায়, এবং ভৃগু তটে প্রতিহত হয়ে আবার তরঙ্গরূপে সমুদ্রে ফিরে আসে। আর এই প্রত্যাবর্তনকারী তরঙ্গ যেখানে সম্মুখ তরঙ্গের সঙ্গে মিলিত হয়, সেখানে এই দুটো বিপরীতধর্মী তরঙ্গের মাধ্যমে এক প্রকার দণ্ডায়মান বা স্থাণু তরঙ্গের সৃষ্টি হয়, যেটাকে এই ক্ল্যাপোটিস বলা হয়। আর এই ক্ল্যাপোটিসের জলরাশি সাধারণত এক জায়গায় দাঁড়িয়েই ওঠানামা করার কারণে এই পর্যায়ক্রমে একটা চাপের হ্রাস বৃদ্ধি ঘটে, যার ফলে এই সমুদ্র বক্ষের নিচের সমুদ্র বক্ষের শিলাস্তর এই উৎপাটিত ও অপসারিত হয়।
তো এই যে বিশেষ প্রক্রিয়াটার মাধ্যমে সমুদ্র তরঙ্গের ক্ষয় হয়, মানে তরঙ্গের দ্বারা যে উপকূল ভাগ ক্ষয় হয়, বিশেষ করে সমুদ্র বক্ষের নিচেরকার শিলাস্তর ক্ষয় হয়, এটাকে ক্ল্যাপোটিস বলে। তো এইটা সব রকম মানে উপকূলবর্তী অঞ্চলে দেখা যায় না, যেখানেতে উপকূল ভাগ খুব গভীর হয় সেই সমস্ত জায়গাতে এই ক্ল্যাপোটিসের মাধ্যমে এই সমুদ্র বক্ষের নিচেরকার যে শিলাস্তর আছে সেই শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। এরপরেতে আসবো হচ্ছে বহন প্রক্রিয়াতে, অর্থাৎ এই ভূগাঠনিক মাধ্যমের যে বহন প্রক্রিয়াটা হয়, অর্থাৎ ট্রান্সপোর্টেশন যে প্রসেসটা, অর্থাৎ ক্ষয়কারী পদার্থগুলোকে যে বহন করে নিয়ে যায়, তো সেটা কিভাবে করে এক একটা এই ভূগাঠনিক মাধ্যম বা শক্তিগুলো, সেটা এবার জানবো। প্রথমে আসি নদীর বহন প্রক্রিয়া। নদী 4টে প্রধান প্রক্রিয়ার মাধ্যমে পদ্ধতিতে বহন করে থাকে। প্রথমেতে দ্রবণ, অর্থাৎ নদীর গতিপথেতেই লবণ কিংবা চুন জাতীয় দ্রবীভূত কোনো শিলাখণ্ড বা শিলাস্তর অবস্থান করলে জলস্রোতে ওই সকল শিলা দ্রবণ এক জায়গা থেকে আর এক জায়গাতে বাহিত হয়ে যায়। আরেকটা হচ্ছে ভাসমান প্রক্রিয়াতে, অর্থাৎ ক্ষুদ্রাকার ও কম ওজনের প্রস্তরখণ্ড, বালি কিংবা কাদা কণাগুলি নদীর স্রোতে চক্রাকারে ঘুরতে ঘুরতে এক স্থান থেকে অন্য স্থানে ভেসে বাহিত হয়ে যায়। একটা হচ্ছে লম্ফদান প্রক্রিয়া, অর্থাৎ নদীর স্রোতের টানে মাঝারি আকৃতির শিলাখণ্ড নদী খাতের সঙ্গে ক্রমান্বয়ে ধাক্কা খেয়ে খেয়ে লাফিয়ে লাফিয়ে অন্যত্র বাহিত হয়। আরেকটা হচ্ছে আকর্ষণ প্রক্রিয়া, অর্থাৎ নদীগর্ভে পতিত ভারী প্রস্তরখণ্ড নদীর স্রোতের টানে তলদেশ দিয়ে গড়িয়ে গড়িয়ে বাহিত হয়ে যায়, মানে একদম জলের তলাতে তলদেশ দিয়ে বাহিত হয়ে যায়, যেগুলো লাফাতেও পারে না আর ভাসতেও পারে না। এই ধরনের যে বড় আকারের প্রস্তরখণ্ড বা পাথরের টুকরোগুলো, সেগুলো নদীর জলপ্রবাহের যে টানটা আছে, যে স্রোতের টান, তার দ্বারা আকর্ষিত হয়ে তলদেশ থেকে টানেতে গড়িয়ে গড়িয়ে অন্যত্র বাহিত হয়ে যায়। তো এই 4টে প্রক্রিয়ার মাধ্যমে নদী বহন করে থাকে। এবারে আসি হিমবাহের বহনের প্রক্রিয়া। হিমবাহ সাধারণত কি করে, দেখো যে এই বিপুল পরিমাণের যে প্রস্তরখণ্ড, নুড়ি, কাঁকর, বালি, যেটা হিমবাহের সঙ্গে মিশে থাকে, হিমবাহের বরফের মধ্যে মিশে থাকে ক্ষয়জাত যে সমস্ত পদার্থগুলো, সেগুলো কি হয়, এই মিশ্রিত অবস্থাতেই এই ঢাল অনুযায়ী হিমবাহ যখন উপত্যকা দিয়ে নামতে থাকে, এই হিমবাহের সঙ্গেই এক স্থান থেকে অন্য স্থানেতে হিমবাহের বরফের মধ্যে থাকা অবস্থাতেই বাহিত হয়ে চলে যায়। এরপরেতে বায়ুর বহন প্রক্রিয়া, এটাও 3টে প্রধান প্রক্রিয়া আছে বায়ুতে। প্রথম প্রক্রিয়াটা ভাসমান প্রক্রিয়া, অর্থাৎ মরু অঞ্চলেতে প্রবল বায়ু প্রবাহের সঙ্গে অতি সূক্ষ্ম, মানে 0.05 মিলিমিটারেরও কম ব্যাসযুক্ত যে বালিকণা, সূক্ষ্ম বালিকণা রয়েছে, সেগুলো ভাসতে ভাসতে এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়ে যায়। মানে বায়ুর সঙ্গে যে সমস্ত বালিকণাগুলো ভাসতে পারে, বায়ু সেগুলোকে ভাসিয়ে বহন করে নিয়ে চলে যায়। দ্বিতীয় প্রক্রিয়াটা হচ্ছে লম্ফদান প্রক্রিয়া, অর্থাৎ মরু অঞ্চলেতে মাঝারি আকৃতির যে বালিকণাগুলো রয়েছে, অর্থাৎ এই 0.05 থেকে 2 মিলিমিটারের মধ্যে ব্যাসযুক্ত যেগুলো ভাসতে পারে না, তো সেই বালিকণাগুলি প্রবল বায়ুপ্রবাহের টানে ভূমি থেকে কিছুটা উপরে ওঠে, আবার মাটিতে পড়ে, আবার ওঠে, আবার মাটিতে পড়ে। তো এইভাবে ঠোকর খেয়ে খেয়ে লাফিয়ে লাফিয়ে এগুলো স্থানান্তরিত হয় বা বাহিত হয়ে যায়। আর একটা প্রক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে গড়ানো। তো সাধারণত বৃহৎ আকারের, অর্থাৎ এই 2 মিলিমিটারের বেশি ব্যাসযুক্ত যে বালিকণা বা শিলাখণ্ডগুলো রয়েছে, যেগুলো ভাসতে পারে না এবং গড়িয়েও যেতে পারে, মানে লাফিয়েও যেতে পারে না, লম্ফদানও করতে পারে না, সেগুলো কি হয়, এই বায়ু প্রবাহের যে প্রবল যে টান আছে, সেই প্রবল টানে বা ধাক্কায় ভূপৃষ্ঠের উপর দিয়ে এই গড়িয়ে গড়িয়ে অগ্রসর হয়ে যায়। এরপরে সমুদ্র তরঙ্গের বহন প্রক্রিয়া, অর্থাৎ এই সমুদ্র তরঙ্গ, মানে যে দু রকমের যে সমুদ্র তরঙ্গ, একটা হচ্ছে এই যে সম্মুখ তরঙ্গ, যাকে আমরা সোয়াশ বলি, যেটা সমুদ্রের দিক থেকে উপকূলের দিকে আসছে, আর একটা হচ্ছে প্রত্যাবর্তনকারী তরঙ্গ, বা যেটাকে ব্যাকওয়াশ বলছি, যে তরঙ্গটা ফিরে যায় আবার সমুদ্রতে। এই দু প্রকার যে তরঙ্গ, অর্থাৎ সোয়াশ, ব্যাকওয়াশ, এই দুটো তরঙ্গ মূলত এই বহন কাজ করে থাকে সমুদ্রতে। এক্ষেত্রে কি হয়, যে ক্ষয়িত যে পদার্থগুলো, সেগুলো অপেক্ষাকৃত যদি বড় ভারী হয়, সেগুলো সমুদ্র তরঙ্গ খুব বেশি দূর পর্যন্ত বহন করে নিয়ে যেতে পারে না, উপকূল বা বেলাভূমি বা সৈকত ভূমির কাছাকাছি এগুলো জমা করে। আর
অতি সূক্ষ্ম বা যেগুলো হালকা যে পদার্থ, এগুলো কি হয় এই প্রত্যাবর্তনকারী তরঙ্গ বা ব্যাকওয়াশের সঙ্গে এগুলো আবার বাহিত হয়ে সমুদ্র গর্ভে গিয়ে পড়ে। মানে ভারী পদার্থগুলোকে সমুদ্র উপকূল, বেলাভূমি বা তোমার সৈকত ভূমির কাছ ওপরেতে জমা করে দেয়, আর তুলনামূলক যেগুলো হালকা পদার্থ যেগুলোকে আবার নিয়ে সেগুলো ওই প্রত্যাবর্তনকারী তরঙ্গ বা ব্যাকওয়াশ আবার সমুদ্রেতে নিয়ে চলে যায়। এইভাবে সমুদ্র তরঙ্গের বহন প্রক্রিয়াটা চলতে থাকে ক্রমাগত। এরপরেতে আসবো হচ্ছে সঞ্চয় প্রক্রিয়া। তো প্রথমে নদী কিভাবে সঞ্চয় করে, যে এই নদীর মধ্য নিম্ন গতিতে ক্ষয়জাত যে পদার্থ জমা করার প্রক্রিয়াটা শুরু হয়, যেটাকে সঞ্চয় বলা হয়। অর্থাৎ উচ্চ গতিতে যে পাথর নদী খোয়াচ্ছে সেই ক্ষয়িত পদার্থ কি হয় মধ্যগতি ও নিম্ন গতি থেকে সঞ্চিত হতে শুরু করে। আর মোহনার যত কাছে চলে আসে, সেই কাছে আসার সঙ্গে সঙ্গে মানে যখন নদীর একদম সমুদ্র মানে গড় সমুদ্র পৃষ্ঠের উচ্চতায় চলে আসে, নদীর যখন প্রবাহ শেষ হয়, সেই সময়তে স্রোত আরও কমে যায়, মানে নদীর গতিবেগ কমে যাওয়ার দরুন সেখানেতেই মোহনার কাছেতে এই নুড়ি, বালি, কাদা, পলি ইত্যাদি বিভিন্ন পদার্থগুলো তাদের আকার অনুযায়ী সঞ্চিত হতে থাকে, এবং তার ফলেতে বিভিন্ন রকম যে সঞ্চয়জাত যে ভূমিরূপগুলো সেগুলো তৈরি হয়ে থাকে। এরপরে হিমবাহের সঞ্চয়ের ক্ষেত্রেও এরকমই প্রক্রিয়া দেখতে পাওয়া যায়, যে হিমবাহের এই যে পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে যখন হিমবাহ বাহিত হয়, তখন সেই মানে মানে হিমবাহের সঙ্গে প্রস্তরখণ্ড, নুড়ি, কাঁকর, বালি এগুলো বিভিন্ন আকার অনুযায়ী জমা হয় এবং বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি করে থাকে। বায়ু কি প্রক্রিয়াতে সঞ্চয় করে দেখো, তিনটে প্রধান প্রক্রিয়া আছে। প্রথমটা হচ্ছে অধঃপাতন প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াতে বায়ু প্রবাহের গতির হ্রাস পেলে তার মধ্যস্থিত বালিকণা থিতিয়ে পড়ে সঞ্চিত হয়, যেটাকে এই অধঃপাতন বলে। যতক্ষণ বায়ু ওই বালিকণাগুলোকে ভাসিয়ে নিয়ে যেতে পারতো, ভেসে তখন এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। এবার এতে মরুভূমিতে সবসময় তো বায়ু তো আর প্রবাহিত হবে না জোরে, একটা সময়তে বায়ুর গতিবেগ কমে আসবে। যখনই বায়ুর গতিবেগ কমে আসবে, তখন ওই বায়ুর মধ্যে থাকা যে সমস্ত পদার্থ, বিশেষ করে বালিকণা, সেগুলো কি হবে থিতিয়ে পড়তে থাকবে, অর্থাৎ নিচে মরুভূমির উপরেতে সঞ্চিত হতে থাকবে, মরুভূমির ভূমিশিলার উপরেতে সঞ্চিত হতে থাকবে, যেটাকে এই অধঃপাতন বলা হয়। 2 নম্বর হচ্ছে উপলেপন। উপলেপন প্রক্রিয়াতে কি হয়, এই যে লম্ফদান ও গড়ানো প্রক্রিয়ায় বাহিত যে পদার্থ যদি কোনো বাধার সম্মুখীন হয়, তাহলে সেখানেতেই সেটা সঞ্চিত হয়ে যায়। অর্থাৎ যে যে মানে পাথরের টুকরোগুলো বা যে বড় আকারের বালিকণাগুলো যেগুলো লাফিয়ে লাফিয়ে বা গড়িয়ে গড়িয়ে বাহিত হচ্ছিল বায়ু প্রবাহের স্রোতের সঙ্গে, তার গতিপথে যদি কোনো বাধার সম্মুখীন হয় বা বড় কোনো প্রস্তরখণ্ড এসে উপস্থিত হয়, তখন কি হয় সেটা ওই জায়গাতেই সঞ্চিত হয়ে যায়, যেটাকেই উপলেপন বলে। 3 নম্বর যে প্রক্রিয়াটা আছে সেটা হচ্ছে অধিগ্রহণ। এক্ষেত্রে দেখো যে এই বায়ুবাহিত বালিকণাগুলো কি হয় কোনো অমরুভূমি অঞ্চলেতে, যেটা মরুভূমির বাইরের অঞ্চল, সেখানেতে উড়ে যায়, উড়ে গিয়ে সেখানে যদি সঞ্চিত হয়, তখন সেটাকে অধিগ্রহণ বলা হয়ে থাকে। অর্থাৎ এই যে অধিগ্রহণ যে প্রক্রিয়া, এই যে মরুভূমির সম্প্রসারণ বলে যে একটা ঘটনা হয়, এই মরুভূমির সম্প্রসারণ এই অধিগ্রহণ প্রক্রিয়াতে হয়ে থাকে। অর্থাৎ মরুভূমির বালিকণা এক স্থান থেকে উড়ে যায়, উড়ে গিয়ে আর একটা স্থানে মরুভূমির প্রান্তবর্তী এলাকাতে গিয়ে বা মরুভূমির বাইরের কোনো এলাকাতে গিয়ে সেটা সঞ্চিত হয়ে যায় বায়ুর গতিবেগ যখন কমে আসে তখন। তো সেই প্রক্রিয়াটাকে বলা হয় অধিগ্রহণ। আর এতে কি হয়, কোনো মরুভূমিতে এই প্রক্রিয়াটা যদি বেশি পরিমাণেতে হয়, তাহলে সেই মরুভূমির সম্প্রসারিত হতে থাকে আস্তে আস্তে, মরুভূমি আস্তে আস্তে পার্শ্ববর্তী এলাকাগুলোকেও গ্রাস করতে থাকে। তো এই 3টে প্রধান প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়াগুলোর মাধ্যমে এই মরুভূমি সঞ্চয় কাজ হয়ে থাকে। সব শেষেতেও যে সমুদ্র তরঙ্গের সঞ্চয়, সমুদ্র তরঙ্গের সঞ্চয়ের ক্ষেত্রেও দেখা যায় যে এই যে সমুদ্র তরঙ্গ যে ক্ষয় কাজের দ্বারা সৃষ্ট যে সমস্ত পদার্থগুলো, সেগুলো উপকূল বা তার নিকটবর্তী অংশে জমা হয়। আর সাধারণত তাদের আকৃতি এবং ওজন অনুযায়ী এই উপকূলের বিভিন্ন অংশে জমা হয়, আর বিভিন্ন রকমের যে ভূমিরূপগুলো হয় সেই ভূমিরূপগুলো তৈরি করে থাকে। তো এই হচ্ছে প্রধান 4টে যে মানে জিওমরফিক যে এজেন্ট যেগুলো রয়েছে, অর্থাৎ ভূগাঠনিক যে মাধ্যম, তারা কিভাবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন করে, নতুন নতুন ভূমিরূপ তৈরি করছে তার বিবর্তনেতে সাহায্য করতে, সেই সম্পর্কে
এই আলোচনাটা আজকের করলাম। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।